প্রিয় বন্ধুরা, তোমরা যারা ক্যাডেট পরীক্ষা দিতে যাচ্ছ তারা এবার বাড়িতে বসেই অনেকে প্রস্তুতি গ্রহণ করছ জানি। তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন সংগ্রহ করছি, যেগুলো শতকরা থেকে এগুলো ক্যাডেট পরীক্ষায় এর আগেও এসেছিল, এবারও আসতে পারে। প্রথম প্রশ্নটি হলো, কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাস করেছে, উভয় বিষয়ে ফেল করেছে 10%। যদি উভয় বিষয়ে 360 জন পাস করে, তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কোনো পরীক্ষায় 90% পরীক্ষার্থী ইতিহাসে এবং 85% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলো। যদি উভয় বিষয়ে ফেল না করে এবং উভয় বিষয়ে 225 জন পাশ করে থাকে, তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল? আর তৃতীয় নম্বরে একটি প্রশ্ন আছে, এটা হচ্ছে কোণের মান নির্ণয়। তোমরা জানো প্রতিবার কোণের মান নির্ণয় থেকে 10 মার্কস কমন থাকে। সেক্ষেত্রে কোণের মান নির্ণয় আমি একটু আলোচনা করব। যাদের পরীক্ষার প্রস্তুতি এখনও পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি, আর কিছুদিনের মধ্যে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো যদি কেউ ভালোভাবে দেখো, তাহলে অবশ্যই তোমাদের প্রস্তুতি পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি শুরু করছি প্রথমেই একটি প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হচ্ছে কি, কোনো পরীক্ষায় বাংলায় 60%, গণিতে 50% এবং 40% উভয় বিষয়ে পাশ করে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? তাহলে এখানে বাংলায় পাস, গণিতে পাস এবং উভয় বিষয়ে পাস দেওয়া আছে। উভয় বিষয়ে কতজন ফেল করে তা জানতে চাইছে। এরকম জানতে চাইলে বাংলায় পাস কত পার্সেন্ট সেটা লিখে নাও। বাংলায় পাস 60%, গণিতে পাস 50% এবং উভয় বিষয়ে অর্থাৎ বোথ বিষয়ে পাস করে 40%। বাংলায় 60%, এখানে একটা জিনিস বুঝতে হবে বন্ধুরা, যদি এই বাংলায় পাশকৃত ছাত্রদেরকে একটি দলে দাঁড়াতে বলে, তাহলে 60% অর্থাৎ 100 জনের মধ্যে 60 জন দলে দাঁড়াবে। আবার গণিতে যদি দাঁড়াতে বলে, তাহলে 100 জনের মধ্যে 50 জন গণিতে দাঁড়াবে। কেন বন্ধুরা? কারণ উভয় বিষয়ে 40 জন পাশ করায় এরা এই 40 জন যখন বাংলায় দাঁড়াতে বলবে তখন বাংলার লাইনে দাঁড়াবে, আবার যখন গণিতে দাঁড়াতে বলবে তখন গণিতেও দাঁড়াবে। অর্থাৎ এই 40 জন একই ব্যক্তি, যারা বাংলার লাইনেও দাঁড়াবে, আবার যখন গণিতের লাইনে দাঁড়াতে বলবে তখন গণিতের লাইনেও দাঁড়াবে। তাহলে এই 40 জনকে আমরা যদি আলাদা করে লিখি, তাহলে লেখা যায় এই 40 জন বাদে বাংলায় থাকে 20 জন। তাহলে এই 20% শুধু বাংলায় পাশ করে, আর 40 জন তো উভয় বিষয়ে পাশ করে। তারা বাংলাতেও পাশ করে, গণিতেও পাশ করে। তার মানে বাংলার নাম নিলে সেই 40 জনের নাম তো নেওয়াই লাগবে, তার সাথে আরও 20 জন, মোট 60% বাংলায় পাশ করে। তাহলে শুধু বাংলায় পাশ করে 20%। আর গণিতে পাশ করে 40%, তো উভয় বিষয়ে পাশ করে, তার মানে গণিতের নাম নিলে এই 40%-এর নাম নেওয়াই লাগবে, যোগ আরও 10%, অর্থাৎ গণিতে মোট পাশ করে 50%। তাহলে শুধু গণিতে পাশ করে 10%। শুধু বাংলায় পাশ করে যোগ শুধু গণিতে পাশ করে যোগ উভয় বিষয়ে পাশ করে সমান মোট পাশ সংখ্যা, মোট পাশের সংখ্যা। সেক্ষেত্রে শুধু বাংলায় পাশ করে 20%, শুধু উভয় বিষয়ে পাশ করে 40% এবং শুধু গণিতে পাশ করে 10%। অর্থাৎ মোট 70% শিক্ষার্থী কোনো না কোনো বিষয়ে পাশ করেই। অর্থাৎ মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা বের করতে হলে শুধু বাংলায়, শুধু গণিতে এবং উভয় বিষয়ে পাশকৃত শিক্ষার্থীদের যোগ করলেই হবে। তাহলে পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা 70% হলে অবশিষ্ট শিক্ষার্থীরা ফেল করে, অর্থাৎ উভয় বিষয়ে ফেল করে 100 বিয়োগ 70% সমান 30%। অর্থাৎ 100 জনের 30 জন শিক্ষার্থী ফেল করে। পরের প্রশ্নটা, একটি ক্লাসের 40% ছাত্র বাংলায়
এবং 25% ছাত্র অঙ্কে এবং 10% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ওই ক্লাসের শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে? এটি করতে হলে বন্ধুরা প্রথমেই কি লিখে নিতে হবে, বাংলায় অকৃতকার্য 40%, তারপরে গণিতে অকৃতকার্য 25% এবং উভয় বিষয়ে অকৃতকার্য 10%। তাহলে এখানে আমরা কি লিখবে, এখানে এই যে 10%, এই 10% এই 10% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে, তার মানে এরা উভয় জায়গাতেই থাকবে, বাংলাতেও থাকবে আবার গণিতেও থাকবে। এরা উভয় বিষয়ে অকৃতকার্য। যখন বাংলায় অকৃতকার্যের নাম ঘোষণা করা হবে বা দলে দাঁড়াতে বলা হবে তখনও এরা থাকবে, আবার যখন গণিতে অকৃতকার্যের নাম ঘোষণা করা হবে বা দলে দাঁড়াতে বলা হবে তখনও এরা থাকবে। তো এই 10% শিক্ষার্থী যেহেতু উভয় বিষয়ে, তাহলে শুধু বাংলায় অকৃতকার্য 30%, অর্থাৎ এই 10% আর বাংলায় অকৃতকার্য 30%, তাহলে মোট বাংলায় অকৃতকার্য 40%। আর এই 10% যেহেতু উভয় বিষয়ে, তার মানে গণিতেও এদের নাম আসবে, গণিতে অকৃতকার্য 10% আর শুধু গণিতে অকৃতকার্য 15%, মোট গণিতে অকৃতকার্য 25%। তাহলে এখানে যদি অকৃতকার্যের মোট সংখ্যা বের করতে চাই তাহলে কি করতে হবে, শুধু বাংলায় অকৃতকার্যটা নিতে হবে, শুধু বাংলায় অকৃতকার্য, তারপর উভয় বিষয়ে অকৃতকার্য দুইটার মধ্য থেকে একটা নিতে হবে, কারণ একই ব্যক্তি দুই জায়গাতেই অকৃতকার্য, তাহলে সেখান থেকে শুধু একটা নিতে হবে। তাহলে উভয় বিষয়ে অকৃতকার্য 10% নিতে হবে, তারপরে যোগ শুধু গণিতে অকৃতকার্য। তাহলে মোট অকৃতকার্য হচ্ছে শুধু বাংলায় অকৃতকার্য যোগ শুধু গণিতে অকৃতকার্য যোগ উভয় বিষয়ে অকৃতকার্য সমান 30% যোগ 15% যোগ 10%। মোট অকৃতকার্য 45%, মোট অকৃতকার্য 55%, অর্থাৎ আর যেগুলো বাকি আছে, যতজন বাকি আছে ততজন উভয় বিষয়ে কৃতকার্য। তাহলে উভয় বিষয়ে কৃতকার্য 100 বিয়োগ 55% সমান 45%। পরের প্রশ্নটা দেখো বন্ধুরা কি দেওয়া আছে, কোনো পরীক্ষায় 200 জনের মধ্যে 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% উভয় বিষয়ে পাশ করে, উভয় বিষয়ে ফেল করেছে কতজন? তাহলে এখানে কি করব, প্রথমে বাংলায় পাশ করে 70%, ইংরেজিতে পাশ করে 60%, উভয় বিষয়ে পাশ করে 40%। তো এটা আবারও আগের মতো একটা সরল রেখা নিয়ে উভয় বিষয়টাকে আলাদা করে দেখাতে হবে, বা বোঝার জন্য আমি দেখাচ্ছি, তোমরা পরীক্ষার খাতায় দেখাবো না। তো এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা বুঝতে পারতেছো কি না। দেখো, যদি বাংলায় এই 40% ইংরেজিতেও পাশ করে, এই 40% বাংলায়ও পাশ করে, তাহলে এই 40% একই ব্যক্তি যারা ইংরেজিতে পাশের লাইনে দাঁড়াবে এবং যারা আবার বাংলার পাশের লাইনেও দাঁড়াবে। বাংলায় পাশের যদি লাইন করা হয় বা লাইন করে দাঁড়াতে বলা হয় তাহলে এরা বাংলায় পাশের লাইনেও দাঁড়াবে, আবার এরা ইংরেজিতে যদি পাশের লাইনে দাঁড়াতে বলা হয় তাহলে এরা ইংরেজিতে পাশের লাইনেও দাঁড়াবে। তাহলে এই 40% ব্যক্তি একই ব্যক্তি, তাহলে এই 40% ব্যক্তি একই ব্যক্তি, তাহলে এরা বাংলাতেও পাশ করেছে, এরা ইংরেজিতেও পাশ করেছে। তাহলে এই 40% যোগ 30%, তাহলে ইংরেজিতে মোট পাস, ইংরেজিতে বাংলায় মোট পাস 40% যোগ 30%, বাংলায় মোট পাস 70%। আচ্ছা, 40% যোগ 20% ইংরেজিতে মোট পাস, তাহলে শুধু ইংরেজিতে পাস হচ্ছে 20%, অর্থাৎ এখানে 70% থেকে উভয় বিষয়ে পাস বাদ দিলে 70% থেকে উভয় বিষয়ে পাস বাদ দিলে শুধু বাংলায় পাস পাওয়া যাবে, আর ইংরেজির 60% থেকে উভয় বিষয়ের পাস বাদ দিলে শুধু ইংরেজিতে পাস পাওয়া যাবে। তাহলে শুধু বাংলায় পাস যোগ উভয় বিষয়ের পাস
যোগ শুধু ইংরেজিতে পাস, অর্থাৎ সকল পাস, এক বা উভয় বিষয়ে মোট পাস। মোট পাস হচ্ছে 90%। তাহলে উভয় বিষয়ে ফেল করার ছাত্র কতজন থাকতে পারে? তাহলে ফেল করার ছাত্র 100 বিয়োগ 90% সমান 10%। তাহলে 100 জনে যদি 10 জন ফেল করে, তাহলে 200 জনে কতজন ফেল করবে? 200 জনে 20 জন ফেল করবে। উত্তর 20 জন। পরের প্রশ্নটা পরে কি বলছে? কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 40% ইংরেজিতে, 30% বাংলায় ফেল করেছে। যদি 20% উভয় বিষয়ে ফেল করে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? তাহলে এটা আগের মতোই প্রশ্ন। ইংরেজিতে ফেল 40%, বাংলায় ফেল 30%, উভয় বিষয়ে ফেল 20%। শুধু ইংরেজিতে ফেল, শুধু বাংলায় ফেল, এগুলো এখন আর বের করতে হবে না। আমি যেহেতু তোমাদেরকে অনেকক্ষণ ধরে বুঝালাম, সেহেতু তোমরা বুঝতে পেরেছ যে ইংরেজিতে ফেল 40%, এখানে উভয় বিষয়েও আছে, অর্থাৎ উভয় বিষয়ে বাদ দিতে হয়, তাহলে শুধু ইংরেজিতে ফেল পাওয়া যাবে। বাংলায় ফেল, এখানে উভয় বিষয়ে ফেল আছে, অর্থাৎ উভয় বিষয়ে ফেল বাদ দিলে শুধু বাংলায় ফেল পাওয়া যাবে। তো এটা আরেক পদ্ধতিতে করা যায়, শুধু ইংরেজিতে ফেল বাদ, শুধু বাংলায় ফেল বের না করে ইংরেজিতে ফেল 40%, বাংলায় ফেল 30% যোগ করে 70% নিয়ে আসলে দেখা যাচ্ছে যে উভয় বিষয়ে ফেলটা দুইবার যোগ হয়ে যাচ্ছে। কেন উভয় বিষয়ে দুইবার যোগ হয়ে যাচ্ছে? এই যে এখানে উভয় বিষয়ে ফেল আছে, এখানে উভয় বিষয়ে ফেল আছে, তাহলে দুই জায়গাতে যেহেতু উভয় বিষয়ে ফেল আছে, তাহলে এই দুই জায়গার উভয় বিষয়ে ফেল দুইবার যোগ হচ্ছে। আমি যদি 40 যোগ 30 করি, তাহলে কি হবে? 40 যোগ 30 করলে এই যে উভয় বিষয়ে ফেল দুইবার যোগ হবে। তাহলে এই যে 70% হবে, এই 70%-এ থাকবে উভয় বিষয়ে ফেল দুইবার, কিন্তু উভয় বিষয়ের ফেলের ব্যক্তিত্ব একই রকম, অর্থাৎ তারা তো ডাবল নয়। উভয় বিষয়ে ফেলের ব্যক্তিরা তো দুইবার হতে পারে না, তাদেরকে দুইবার গণনা করলে তো অবশ্যই বেশি হয়ে যাবে, তাদেরকে একবার গণনা করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ইংরেজিতে ফেল যোগ বাংলায় ফেল, যেহেতু দুইবার যোগ হয়ে গেছে, সেখান থেকে একবার উভয় বিষয়ে ফেল বাদ দিলে মোট ফেল সংখ্যা পাওয়া যাবে। তাহলে 70% থেকে 20% বাদ দিলে 50%, তার মানে উভয় বিষয়ে ফেল 50%, তাহলে উভয় বিষয়ে পাস 50%। আচ্ছা, পরের প্রশ্নটাও এই নিয়মে যদি করো, তাহলে কি করতে হবে? তাহলে বলছে যে 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাস, 85% ছাত্রছাত্রী গণিতে পাস এবং 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে। তাহলে পাশের সংখ্যা 40 জন হলে ওই শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? এক্ষেত্রে দ্বিতীয় নিয়মটা যদি আমরা অনুসরণ করি, তাহলে ইংরেজিতে পাস যোগ গণিতে পাস, সেইখানে যে পাশের সংখ্যাটা বের হচ্ছে, মোট পাশের মধ্যে 80 যোগ 85, এইখানে উভয় বিষয়টা দুইবার যুক্ত থাকছে, কারণ ইংরেজিতে উভয় বিষয় যোগ ছিল, গণিতে উভয় বিষয় যোগ ছিল। তো উভয় বিষয় বাদ দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে অঙ্কটা তাড়াতাড়ি করার জন্য আমরা কি করব? 165 বিয়োগ 75 সমান 90%, অর্থাৎ ইংরেজিতে ও গণিতে মোট পাশের সংখ্যা হচ্ছে 90%। তাহলে উভয় বিষয়ে ফেল করে 100 বিয়োগ 90% সমান 10%। ফেলের সংখ্যা 10 জন হলে মোট শিক্ষার্থী 100 জন, ফেলের সংখ্যা 1 জন হলে মোট শিক্ষার্থী কতজন হবে? ফেলের সংখ্যা 40 জন হলে 40 জন দেওয়া আছে আমাদের ফেলের সংখ্যা, তাহলে মোট শিক্ষার্থী হবে 400 জন। তাহলে এটা অঙ্ক হয়ে গেল। এরপরে যে অঙ্কটি বুঝাবো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আগের নিয়মগুলো যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটি পারবা। এই অঙ্কটি পারলে পরীক্ষায় তোমাদের অনেক উপকার হবে, এবং পাস ফেল সম্পর্কিত সকল প্রশ্নই পারবে যদি এই অঙ্কটি বুঝে থাকো। তাহলে এই অঙ্কটি আগের যেই কনসেপ্ট আছে সেই কনসেপ্ট অনুসারে আমি আলোচনা করছি, তোমরা বোঝার চেষ্টা করো। কি বলছে? কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে, 80% শিক্ষার্থী বাংলায় পাস করে, উভয় বিষয়ে ফেল করে 10%, উভয় বিষয়ে 360 জন পাস করে, তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে? তাহলে এখানে 70% ইংরেজিতে এবং 80% বাংলায় পাস করছে,
এবং দেওয়া আছে উভয় বিষয়ে ফেল 10%। তাহলে যদি উভয় বিষয়ে 360 জন পাস করে, তাহলে এখানে ফেল এবং পাস সংমিশ্রণ আছে। তো এই ধরনের প্রশ্ন থাকলে কি করবে? এই ধরনের প্রশ্ন থাকলে যে তথ্যটা দেওয়া আছে সেটি লিখে নেবে। তাহলে ইংরেজিতে পাস 70%, বাংলায় পাস 80%, উভয় বিষয়ে ফেল 10%। তো এখানে সবসময় একটা জিনিস মনে রাখবে, উভয় বিষয়ে ফেল যত পার্সেন্ট বা উভয় বিষয়ে ফেল বা পাস, উভয় বিষয়ে যে জিনিসটা উল্লেখ করা থাকবে সেটার উপর গুরুত্ব দিতে হবে। তাহলে এখানে উভয় বিষয়ে ফেল কথাটা আছে, তাহলে আমার এখানে ফেলের উপর গুরুত্ব দিতে হবে। যদি উভয় বিষয়ে পাস দেওয়া থাকতো তাহলে পাসের উপর গুরুত্ব দিতে হতো। তাহলে উভয় বিষয়ে ফেল 10%। তাহলে বাংলায় ফেল কত, ইংরেজিতে ফেল কত, অর্থাৎ সমধর্মী করে নিব, সবগুলোকেই ফেল করে নিব। তাহলে ইংরেজিতে যদি পাস হয় 70%, তাহলে ইংরেজিতে ফেল হবে 30%। যদি বাংলায় পাস হয় 80%, তাহলে বাংলায় ফেল হবে 20%। উভয় বিষয়ে ফেল 10%। এখন উভয় বিষয়ের ব্যাপারটা তো তোমরা জানো, ইংরেজিতে ফেল 30% আর বাংলায় ফেল 20%। যদি যোগ করি তাহলে যোগ করলে যে মানটা আসবে সেখানে উভয় বিষয়ে ফেল দুইবার যুক্ত হয়ে আছে, তো একবার বাদ দিয়ে দিতে হবে, 30 যোগ 20 বিয়োগ 10। তাহলে বাংলায় ও ইংরেজিতে মোট ফেল হচ্ছে 40%। তো এই 40% যদি মোট ফেল হয়, তাহলে উভয় বিষয়ে পাস করে 60%। তাহলে উভয় বিষয়ে যদি 60 জন পাস করে, তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে 100 জন। একজন পাস করলে এবং 360 জন পাস করলে 600 জন। তাহলে এই প্রশ্নের মূল বিষয়টা বোঝার ছিল যে এখানে উভয় বিষয়ে যদি প্রশ্ন করে ফেল, উভয় বিষয়ে ফেল প্রশ্ন করে তাহলে ফেলের উপর গুরুত্ব দিতে হবে। আর যদি উভয় বিষয়ে পাশের প্রশ্ন করে সেক্ষেত্রে পাশের এককে সবগুলোকে নিয়ে এসে অঙ্কটা করতে হবে। উভয় বিষয়ে ফেল দেওয়া থাকলে ফেলে সবগুলোকে নিয়ে আসে অঙ্কটা করতে হবে, আর পাশ দেওয়া থাকলে পাশে নিয়ে এসে সবগুলো করতে হবে। পরবর্তী প্রশ্নটি বন্ধুরা, পরবর্তী প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটি দিয়েই পাশ ফেলের অঙ্ক শেষ। পরবর্তী প্রশ্নটা কি বলছে? কোনো পরীক্ষায় 90% শিক্ষার্থী ইতিহাসে, 85% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলো। যদি উভয় বিষয়ে কোনো ফেল না করে উভয় বিষয়ে 225 জন পাস করে থাকে, তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল? তাহলে যে জিনিসটা এখানে আমি লক্ষ্য করতে বলেছিলাম, কি বলেছিলাম, যে উভয় বিষয়ে পাস করলো নাকি ফেল করলো, এই জিনিসটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাহলে এখানে উভয় বিষয়ে এখানে ফেলের কথা উল্লেখ আছে, তাহলে এখানে অঙ্কটা করার জন্য 90% শিক্ষার্থী ইতিহাসে পাস, তাহলে ফেল 10%। আর 85% শিক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলো, তার মানে অকৃতকার্য হচ্ছে 15%। এই জিনিসটা যদি তোমরা বের করে নাও তাহলে আর অঙ্কটার কিছুই থাকবে না, খুবই সহজ হয়ে যাবে। তাহলে ইতিহাসে অকৃতকার্য 10%, ভূগোলে অকৃতকার্য 15%, আর উভয় বিষয়ে অকৃতকার্য 10%। তাহলে যদি ইতিহাসে এবং ভূগোলে মোট অকৃতকার্য বের করতে চাই, তাহলে ইতিহাসের অকৃতকার্য আর ভূগোলের অকৃতকার্য যোগ করে সেইখান থেকে উভয় বিষয়টা বাদ দিতে হবে। কেন? উভয় বিষয় যেহেতু দুই জায়গাতেই থাকে সেজন্য একটা বাদ দিতে হবে, কিন্তু এখানে যেহেতু উভয় বিষয় শূন্য, তাহলে শূন্য বাদ দিতে হবে। শূন্য বাদ দিলে কত থাকে? 10 যোগ 15 25% অকৃতকার্য, 25% থেকে শূন্য বাদ দিলে 25%ই অকৃতকার্য। তাহলে উভয় বিষয়ে মোট কৃতকার্য কত হবে? 100 বিয়োগ 25% সমান 75%। তাহলে 75 জন কৃতকার্য হলে মোট শিক্ষার্থী 100 জন, একজন কৃতকার্য হলে মোট শিক্ষার্থী কতজন হবে? আর 225 জন কৃতকার্য হলে মোট শিক্ষার্থী 300 জন হবে। তাহলে এভাবে এই অঙ্কগুলো করে নিতে পারবে। তাহলে এখানে কি বুঝালাম? এখানে সংখ্যা রেখার সাহায্যে বোঝানোর চেষ্টা করছি আমি যে উভয় বিষয় ব্যাপারটা কিভাবে আমাদের অঙ্কে আমাদের মাথার মধ্যে গোলমাল পাকিয়ে দেয়। অর্থাৎ উভয় বিষয়ে পাস বা ফেল যারা করে তারা দুই জায়গাতেই অবস্থান করতে পারবে, এই জন্যই আমাদের শতকরার পরিমাণটা বেড়ে যায়। দেখা যাচ্ছে যে বাংলায় পাস করছে 70%, ইংরেজিতেও পাস করছে 80%, আবার উভয় বিষয়ে পাস করছে 40%। তো বাংলায় পাস 70%, ইংরেজিতে পাস 80%, তো এই দুইটা যোগ করলে 100%-এর বেশি হয়ে যায়। তাহলে
এখানে কি ঘটনা ঘটছে? এখানে ঘটনা ঘটছে যে উভয় বিষয় 2 বার যোগ হয়েছে, সেক্ষেত্রে উভয় বিষয় একবার বাদ দিলেই বাংলায় ইংরেজিতে মোট পাশের সংখ্যা পাওয়া যাবে। এই জিনিসটা যদি বুঝে থাকো তোমরা, তাহলে সেক্ষেত্রে এইসব অঙ্ক তোমাদের কাছে সহজ হয়ে যাবে, একেবারেই সহজ। তাহলে এরপরে এইগুলো অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে যেটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম, এটা একটা দেখো, এটা একটা তোমাদের পরীক্ষায় আসার মতো একটা কোণের মান নির্ণয়। এখানে কি আছে? এখানে আছে দুইটি সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী 3x 4x 5x 6x কোণের মান দেওয়া আছে। এখানে x এর মান কত এটা বের করতে বলছে। এটা বের করতে বললে কি করতে হবে? সমান্তরাল সরলরেখার যেই ছেদকটা আছে এই ছেদকটাকে বর্ধিত করে নিতে হবে। এই ছেদকটাকে বর্ধিত করে নিতে হবে। এটাকে বর্ধিত করে নিলে বর্ধিত করে নেওয়ার পর এখানে যে রেখাটা পাওয়া যায়, এইখানে যে রেখাটা পাওয়া যায়, এই রেখাটা এখানে একটা কি, এই রেখাটা হচ্ছে সমান্তরাল সরলরেখার ছেদক। সেক্ষেত্রে এখানে যে কোণটা উৎপন্ন হবে, এখানে যে কোণটা উৎপন্ন হবে আর এইখানে যে কোণটা উৎপন্ন হবে, এরা পরস্পর একান্তর কোণ হবে। কিন্তু এই কোণের মান কত? এই কোণের মান কত? এই কোণের মান হচ্ছে 4x যোগ 3x 7x। কেন? কারণ ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণ দুয়ের সমষ্টির সমান। তাহলে এই কোণের মান 7x, এই কোণের মান 7x। তাহলে এই কোণের মান 7x হলে এই কোণের মানও 7x হবে, এই কোণের মানও 7x হবে, কারণ এই কোণটাও হচ্ছে একান্তর কোণ। আবার এখানে 5x দেওয়া আছে, এই কোণটা বিপরীতভাবে ত্রিভুজের অন্তস্থ কোণ। এই 5x কিন্তু ত্রিভুজের অন্তস্থ কোণ। তাহলে এখানে ত্রিভুজের একটি কোণ 5x, একটি কোণ 6x আর একটি কোণ 7x, অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 18x। 18x এর মান যদি 180 হয়, x এর মান 10। তাহলে এই অঙ্কটি আরেকবার ভালো মতো দেখে নাও কিভাবে। এই যে দেখো যে এখানে যদি আমরা সমান্তরাল সরলরেখার ছেদকটা বড় করে টানে নিই, সেক্ষেত্রে এখানে এই কোণটার মান হচ্ছে 7x, এই কোণটার মান হচ্ছে 7x, আর এই কোণটা যদি 7x হয় তাহলে এই কোণটিও 7x হবে, কারণ একান্তর কোণ। তাহলে যদি একান্তর কোণ হয় তাহলে ত্রিভুজের মোট এই কোণটা যদি 5x হয় তাহলে অন্তস্থ কোণটাও 5x হবে। তাহলে এখানে ত্রিভুজটির মোট কোণের মান হচ্ছে 18x। 18x এর মান 180 ডিগ্রি, অতএব x এর মান 18 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এরপরে যদি তোমরা চাও আমি আরও ভিডিও তৈরি করব এবং যথাসম্ভব চেষ্টা করব তোমাদের পরীক্ষার আগে যাতে আমি গণিত রিলেটেড যত সমস্যা আছে, শতকরা, ঐকিক, তারপর অনুপাত সমানুপাত এবং আরও যেগুলো সরল সমীকরণের যে প্রশ্নগুলো আছে, শুধু তাই নয়, জ্যামিতি রিলেটেড যে জটিল প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।